আসসালামু আলাইকুম। এফার্টলেস আইএলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইএলস রাইটিং এসে। সো যে কোনো ধরনের এসে লেখার জন্য তিনটি স্টেজ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি তিনটা স্টেজ মেনটেন করে এসে লিখতে পারেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অবশ্যই পাবেন। তিনটা স্টেজ হচ্ছে প্ল্যানিং, যেটা এসে লেখার আগে আপনাদের করতে হবে, সেটা হচ্ছে স্টেজ 1। দ্বিতীয় স্টেজটা হচ্ছে রাইটিং, যেটা আপনাদের স্টেজের মধ্যে মানে লেখার মধ্যে যে প্ল্যানিংগুলো বা যে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে স্টেজ 2। এবং সর্বশেষ স্টেজ হচ্ছে চেকিং, এটা হচ্ছে নাম্বার 3, চেকিং। সো চেকিং, রাইটিং এবং প্ল্যানিং এই তিনটা স্টেজে আমরা কি কি কাজ করব সেটাই হচ্ছে আজকের ভিডিওর মুখ্য বিষয়। তো আমরা জানি একটা আইএলটিএস রাইটিংয়ে লেখার জন্য সর্বমোট 40 মিনিট সময় থাকে। টোটাল 60 মিনিট, এর মধ্যে এসের জন্য 40 মিনিট এবং বাকি 20 মিনিট হচ্ছে টাস্ক 1 বা ডায়াগ্রামের জন্য। সো এই 40 মিনিট আমরা কীভাবে ইউটিলাইজ করব সেটার জন্য তিনটা স্টেজ খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আইএলটিএস রাইটিং এসের জন্য আমাদের বরাদ্দ থাকে 40 মিনিটের মতো, 40 মিনিটস। এই 40 মিনিটটা কীভাবে আমরা ইউটিলাইজ করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে স্টেজ সেটা হচ্ছে প্ল্যানিং। তো আমরা প্ল্যানিংয়ের জন্য অ্যাটলিস্ট 5 মিনিট রাখবো। উইল হ্যাভ অনলি 5 মিনিটস ফর প্ল্যানিং। তো কেন আমরা প্ল্যানিংয়ের জন্য 5 মিনিট রাখবো? এটা কি অতটা গুরুত্বপূর্ণ 5 মিনিট রাখা? আমাদের মাত্র সময় থাকে 40 মিনিট। এখন যদি আমরা প্ল্যানিংয়ে 5 মিনিট দিয়ে দিই তাহলে মাত্র 35 মিনিট সময় থাকে। এটা কীভাবে সম্ভব? আমি বলি, আপনারা যদি 5 মিনিট ভালোভাবে ইউটিলাইজ করেন আপনাদের লিখতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। কারণ আপনার প্ল্যানিং যদি প্রপার থাকে তাহলে আপনার লিখতে কোনো প্রবলেম হবে না, আপনি খুব ফ্লুয়েন্টলি লিখতে পারবেন। সো এই 5টা মিনিট ভালোভাবে ইউটিলাইজ করা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এই 5 মিনিটের প্রথম কাজটা কি সেটা আমরা এখন দেখে নেব। সো প্রথম কাজটা হচ্ছে কোয়েশ্চেনটা কি। ধরেন এক্সাম্পল স্বরূপ আমি একটা আপনাদের কোয়েশ্চেন দেই, সেটা হচ্ছে ধরেন এই কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে, in the future nobody will buy printed newspapers or books because they will be able to read everything they want online without paying. So এখানে বোঝাতে চাচ্ছে আসলে আমাদের ফিউচারে nobody will buy newspaper or books, কেউ নিউজপেপার বা বুকস বাই করবেন বা কিনবে না, কারণ তারা পড়ার জন্য বিনামূল্যে অনলাইনে অনেক সোর্স পেয়ে যাবে, সেজন্য ওইগুলো কিনতে হবে না, নিউজপেপার বা বুকস টাকা দিয়ে কিনতে হবে না। তো এই স্টেটমেন্টটার সাথে to what extent do you agree or disagree with this statement? তার মানে এই স্টেটমেন্টের সাথে আপনারা কতটুকু এগ্রি করছেন বা ডিসএগ্রি করছেন। সো অ্যান্সারগুলো হচ্ছে মূলত ওপিনিয়ন বেসড। আপনার ওপিনিয়ন কি, এটার সাথে কি আপনি এগ্রি করছেন? আর ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? যদি এগ্রি করে থাকেন তাহলে একভাবে লিখতে হবে, যদি ডিসএগ্রি করে থাকেন তাহলে একভাবে লিখতে হবে। সো এই কোয়েশ্চেনটা আসলে কী টাইপের এটা অ্যানালাইসিস করা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো প্রথম কাজটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস। এটা কি কোয়েশ্চেন? সো আমরা এটা বুঝতে পেরেছি, এটা হচ্ছে অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন টাইপ। সো দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে, যেহেতু এটা অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন টাইপ, আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে আইডিয়া জেনারেশন। তো দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের আইডিয়া জেনারেশন। আমরা কীভাবে আইডিয়া জেনারেট করব? সো এই কোয়েশ্চেনটাই দেওয়া ছিল, আপনারা অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। ধরেন আপনি অ্যাগ্রি করছেন এই স্টেটমেন্টের সাথে, ভবিষ্যতে মানুষ হয়তো বা বই কেনা বা নিউজ পেপার কেনা বন্ধ করে দিবে, কারণ তারা অনলাইনে অনেক ফ্রি সোর্স পেয়ে যাবে। সো এটার সাথে অ্যাগ্রি করছেন আপনি। এটা কিভাবে আপনি লিখবেন, এটার সপক্ষে দুইটা যুক্তি দেবেন, দুইটা রিজন দেবেন। সেটা ওই রিজনগুলো আপনারা একপাশে লিখে রাখবেন আপনাদের যেখানে খাতার মধ্যে বা কোশ্চেনে কিন্তু আপনার নোট করার জায়গা থাকে। সো কোশ্চেনে একপাশে লিখে রাখবেন দুইটা রিজন কেন আপনি এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করছেন। দিস ইজ ইউর আইডিয়া, আপনি কী ব্যাপারে লিখবেন। সো এই ব্যাপারটা নিজের মধ্যে কল্পনা করা হচ্ছে আপনার আইডিয়া। কীভাবে লিখবেন, দুইটা স্পেসিফিক রিজন দেবেন, ওই রিজনটার সাথে আপনি কীভাবে একটু অ্যাড করবেন সেটা ভাবতে হবে। সো ছোটো করে দুটা কিওয়ার্ড বা বুলেট পয়েন্টের মতো লিখে রাখতে হবে আপনি কোন দুইটা স্পেসিফিক রিজনের জন্য এই স্টেটমেন্টের সাথে এগ্রি করছেন। সো দিস ইজ ইউর সেকেন্ড কাজ। তো 3 নম্বর কাজটা হচ্ছে স্ট্রাকচার প্ল্যানিং। স্ট্রাকচার প্ল্যানিং
সো স্ট্রাকচার প্ল্যান এটা কি? স্ট্রাকচার প্ল্যানিংটা হচ্ছে, যেহেতু এটা অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন টাইপ, তাহলে আপনারা কয়টা স্ট্রাকচারের মধ্যে লিখবেন? তো আমরা জানি মেইনলি একটা স্ট্রাকচার বা একটা অ্যাসে রাইটিংয়ের জন্য 4টা প্যারার মধ্যে লিখতে হয়। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা, তারপর হচ্ছে বডি 1, বডি 2, সর্বশেষ হচ্ছে কনক্লুশন। সো এটার জন্য আপনারা অ্যাগ্রি ডিসএগ্রির জন্য কয়টা স্ট্রাকচারে লিখবেন? সো আমরা জানি এটার জন্য 4টা স্ট্রাকচার, 4টা বডি থাকে, বডি 1, বডি 2, আর উপরে ইন্ট্রোডাকশন, নিচে কনক্লুশন। তো এটার জন্য আমাদের মাথায় রাখতে হবে, তার মানে আমরা 4টা বডির মধ্যে এই অ্যাসে রাইটিংটা অ্যাগ্রি ডিসএগ্রি রাইটিংটা লিখতে যাচ্ছি। তো এটা হচ্ছে তৃতীয় কাজ। আর চতুর্থ এবং সর্বশেষ কাজটা হচ্ছে ভোকেবুলারি। আমাদের প্ল্যানিং স্টেজের সর্বশেষ কাজ হচ্ছে ভোকেবুলারি। সো এটা কীভাবে বা এটা কী? তো আমরা যেহেতু এটা বেসিকলি কোশ্চেন টাইপ লিখছি, আর এটার টপিকটা ছিল হচ্ছে নিউজ পেপার বা বুক রিলেটেড। সো এই নিউজ পেপার বা বুক রিলেটেড যদি আমাদের কাছে কমন কিছু ভোকেব থাকে, তাহলে সেটা আমরা সাইডে নোট করে রাখবো, যেগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট বা খুব ভালো মানের ভোকেব যদি আমাদের মাথায় থাকে, সেটা সাইডে আমরা নোট করে রাখবো, যাতে আমরা লেখার সময় এই ভোকেবগুলো ইউজ করতে পারি। কারণ অনেক সময় আমরা যখন লিখতে থাকি ফ্লুয়েন্টলি, তখন অনেক ভোকেবুলারি কিন্তু আমাদের মাথায় আসে না। তাই যখন আমরা প্ল্যানিং করবো, তখন আমাদের মাথাটা অনেক বেশি শার্প বা ক্লিয়ার থাকে। তাই কিছু ভোকেব যদি আমরা আগে থেকে নোট করে লিখে রাখতে পারি, তাহলে সেটা হয়তো বা আমাদের অ্যাসের মধ্যে ব্যবহার করতে পারবো। তাই কিছু ভোকেব আমরা লিখে রাখবো ওই কনটেক্সট অনুযায়ী। আমরা কোন অ্যাসেটা লিখতে যাচ্ছি, সেই অ্যাসের উপর ডিপেন্ড করে অ্যাপ্রোপ্রিয়েট ভোকেবটা লিখে রাখবো। সো এই হচ্ছে আমাদের 4টা ব্যাপার স্টেজ 1 প্ল্যানিংয়ের মধ্যে। এই 5 মিনিটের মধ্যে, প্রথম 5 মিনিটের মধ্যে 4টা কাজ আমাদের করে ফেলতে হবে খুব ফাস্ট। এটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই 5 মিনিটের মধ্যে এই প্ল্যানিংটা করা যাবে। ইভেন আপনি যদি একটু বেশি প্র্যাকটিস করেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন 2 থেকে 3 মিনিটের মধ্যেও এই প্ল্যানিং স্টেজটা কমপ্লিট করা পসিবল। তো আমরা এখন চলে যাব আমাদের স্টেজ 2, যেটা হচ্ছে আমাদের রাইটিং। সো আমরা রাইটিংয়ে আসলে কি প্ল্যানিং বা কী করব? তো রাইটিংয়ের কাজ আমরা জানি, যেহেতু এটা আমাদের অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন টাইপ, তার জন্য আমাদের 4টা বডির মধ্যে এটা লিখতে হবে। প্রথম বডিতে আমাদের থাকবে ইন্ট্রোডাকশন। সো আমরা প্রথম বডিতে দিব ইন্ট্রোডাকশন। এখানে লিখি রাইটিংয়ে আমরা কী করবো সেটাই আমাদের দেখার বিষয়। ইন্ট্রোডাকশনে আমরা খেয়াল করব এই স্টেটমেন্টটার প্রপার প্যারাফ্রেজ হয়েছে কিনা। সো প্রপার প্যারাফ্রেজ করব, দেন আমাদের দ্বিতীয়তে থিসিস স্টেটমেন্ট দেবো। মানে আমরা আসলে কোনটার সাথে অ্যাগ্রি করছি এবং কেন করছি, সেটা আমাদের থিসিস স্টেটমেন্টে লিখে দেবো। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের ইন্ট্রোডাকশনের কাজ। তো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। সো মেইন বডি প্যারাগ্রাফ। তো এখানে আমরা জানি 2টা মেইন বডি হবে, বডি 1, বডি 2। বডি 1-এ প্রথম রিজনটা দিব, দেন সেটার মেইন রিজন, তার সাথে সাব রিজনগুলো দেবো। তো আমাদের মেইন রিজনের পাশাপাশি সাব রিজনগুলো দেবো। এটা হচ্ছে আমাদের মেইন বডির কাজ। তো তৃতীয় কাজ হচ্ছে কনক্লুশন। আমরা জানি তৃতীয় কাজ হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশনে আমরা কী করব? কনক্লুশনে মেইনলি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে আমরা যে স্টেটমেন্টটা দিয়েছি, থিসিস স্টেটমেন্ট, সেই থিসিস স্টেটমেন্ট আমরা প্যারাফ্রেজ করে দেবো। অর্থটা সেম রেখে আমরা ওইটার প্যারাফ্রেজ করে দেবো, অন্য সেন্টেন্স স্ট্রাকচার বা অন্য ভোকেব ইউজ করে সেটা কনক্লুড করে দেবো। সো এটা হচ্ছে রাইটিংয়ের তৃতীয় কাজ হচ্ছে কনক্লুশন। রাইটিংয়ের চতুর্থ কাজ হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকেবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকেবুলারি যখন আমরা লিখবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা লিখেছি সেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, এবং যে ভোকেবটা লিখেছি সেই ভোকেবটা প্রপার বা কনটেক্সটের সাথে যাচ্ছে কিনা বা অ্যাপ্রোপ্রিয়েট ভোকেব কিনা, সেটা আমরা খেয়াল করবো। তার পাশাপাশি স্পেলিংটা আমরা খেয়াল করবো। সো এই 4টা কাজ হচ্ছে আমাদের রাইটিংয়ের মধ্যে। সো রাইটিংয়ের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রপারলি ইন্ট্রোডাকশনটা লেখা। দ্বিতীয় কাজ হচ্ছে বডি 1, বডি 2 সেটা লেখা। প্রত্যেকটা বডির জন্য প্রথমেই যে মেইন রিজন, সেই মেইন রিজনটা লেখা, পাশাপাশি সাব রিজন বা এটার সাথে এভ্যালুয়েট করার জন্য যে স্টেটমেন্টগুলো লিখতে হবে, এক্সপ্লেন করার জন্য সেই এক্সপ্লেনেশনগুলো দেওয়া, তার সাথে সাথে এক্সাম্পল দেওয়া। তৃতীয় কাজ হচ্ছে কনক্লুশনটা ঠিকভাবে লেখা, ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজ করা। আর চতুর্থ কাজ হচ্ছে লেখার সময় গ্রামার এবং ভোকেবগুলো আমরা প্রপারলি ঠিক রেখে লিখব, পাশাপাশি স্পেলিংটাও লিখব। সো এই হলো আমাদের স্টেজ 2, যেটা রাইটিং। আর এই স্টেজটা লেখার জন্য আমাদের সর্বোচ্চ টাইম লাগবে 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যে আমরা স্টেজটা কমপ্লিট করে ফেলবো। তাহলে
তাহলে আমাদের টোটাল হচ্ছে 30 মিনিটস, আর উপরে ছিল 5 মিনিটস, 35 মিনিটস। আমাদের আরও 5 মিনিট থেকে যায়। আমরা যদি এই প্ল্যানিংয়ের 5 মিনিটসটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের রাইটিংয়ে 30 মিনিটসটা কভার করা একদম পসিবল। খুব সহজে আমরা 30 মিনিটসের মধ্যে টাস্ক 2 লিখে ফেলতে পারবো। তো আমাদের তৃতীয় কাজটি হচ্ছে চেকিং, যেটা সর্বশেষ 5 মিনিটসে করতে হবে। লাস্ট 5 মিনিটস আমাদের কাজ হচ্ছে চেক করা, আসলে আমরা কী লিখলাম সেটা রিভিউ করা। তো চেকিংয়ের মধ্যে আমাদের কী আছে? চেকিংয়ের মধ্যে আমরা যেটা দেখব সেটা আবার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, গ্রামার অ্যান্ড vocabulary। সো যখন আমরা চেক করব লাস্ট 5 মিনিট, প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের গ্রামার ঠিক আছে কিনা অ্যান্ড ভোকেব ঠিক আছে কিনা, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভোকেব ইউজ করতে পারছি কিনা। তো ভোকেবের মধ্যে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে স্পেলিং। সো স্পেলিংটাও দেখতে হবে, আমরা স্পেলিংটা ঠিকভাবে লিখতে পারছি কিনা বা লিখেছি কিনা সেটা আমাদের দেখার বিষয়। সো প্রথম কাজ হচ্ছে আমাদের গ্রামার এবং ভোকেব চেক করব। সো চেকিং দুইভাবে করা যায় মেইনলি। একটা হচ্ছে যখন আমরা লিখি তখন একটা প্যারাগ্রাফ শেষ করার পর সেই প্যারাগ্রাফটা আমরা আবার পড়ে চেক করবো আসলে গ্রামার এবং ভোকেব মানে স্পেলিংগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখবো। আবার দ্বিতীয়ভাবে চেক করতে চাই, সেটা হচ্ছে সম্পূর্ণ লেখার পর সেটা আবার প্রথম থেকে চেক করা। সো এই চেক লিস্টের সর্বশেষ কাজ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে গ্রামার এবং ভোকেবুলারিগুলো আর এই ভোকেবের স্পেলিংগুলো ঠিক আছে নাকি সেটা চেক করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক মানে আমরা যে অ্যাসেটা লিখেছি সেটা টাস্ক অ্যাচিভ হয়েছে কিনা, বা আমাদের রাইটার বা যে কোশ্চেন করেছে সেই কোশ্চেনটা আমরা প্রপারলি অ্যান্সার করতে পেরেছি কিনা সেটা চেক করা। সেটা কীভাবে চেক করব? আমরা প্রপার অ্যান্সারটা দিতে পেরেছি কিনা সেটা হচ্ছে আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট। অ্যান্ড আরেকটা কাজ হচ্ছে পাশাপাশি কোহেশন অ্যান্ড কোহেরেন্স। তো এখন কোশ্চেন আসে কোহেশন এবং কোহেরেন্স কি। কোহেশন এবং কোহেরেন্স ব্যাপারটা হচ্ছে আপনি যে অ্যাসেটা লিখেছেন সেটা লজিক্যাল কিনা, বা যে রিজনগুলো দিয়েছেন সেই রিজনগুলো লজিক্যাল কিনা, এবং একটার পর একটা সেন্টেন্সগুলো যে লিখেছেন সেটা ওয়েল ডেভেলপ কিনা। তো এই ব্যাপারগুলো হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স। তার মানে আপনার প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত কিনা, খুব ক্লিয়ারভাবে লিখেছেন কিনা, এবং একটার সাথে আরেকটা লজিক্যাল কিনা, আপনার আগের কথাটার সাথে পরের কথাটা লজিক্যাল কিনা, সেই ব্যাপারগুলো হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স। তো আপনি যখন সর্বশেষ 5 মিনিটে চেক করবেন তো এই চারটা কাজ একসাথেই করতে হবে। এমন না আপনি গ্রামার করলেন দেন ভোকেব করলেন, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হচ্ছে আপনারা যখন একটা সেন্টেন্স দেখবেন, সেন্টেন্সের গ্রামারটা ঠিক আছে কিনা, সেন্টেন্সের ভোকেবগুলো ঠিক আছে কিনা, সেন্টেন্সের কোহেশন কোহেরেন্সগুলো ঠিক আছে কিনা পরের সেন্টেন্সের সাথে, এবং ওভারঅল এই অ্যাসেটার টাস্ক অ্যাচিভ হয়েছে কিনা, সেই চারটা বিষয় দেখাই হচ্ছে আপনার সর্বশেষ 5 মিনিটের কাজ। সো লাস্টের 5 মিনিট এভাবে যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনাদের অ্যাসেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং সুন্দর হবে। একটা কথা বলে রাখা ভালো, চেকিংটা এর জন্য গুরুত্বপূর্ণ, আপনি যদি এই রাইটিংটা খুব ভালোভাবে লিখেন, প্ল্যানিংটা খুব ভালোভাবে করেন, বাট চেক যদি না করেন তাহলে দেখা যাবে আপনি অনেক জায়গায় ভুলবশত কোনো একটা স্পেলিং ভুল করে ফেলেছেন, কোনো জায়গায় হয়তো বা কোহেশনটা ঠিকভাবে হয়নি, কোনো জায়গায় হয়তো আপনার গ্রামাটিক্যাল একটু ভুল হয়ে গেছে। তো আপনি যতই ভালো লেখেন না কেন, আপনি যদি চেকিংয়ে সেটা না স্ক্যান করেন বা ওই জিনিসটা না দেখেন তাহলে কিন্তু আপনার অ্যাসেটটা খারাপ হওয়ার সম্ভাবনা ভালো। সো এই তিনটা স্টেজই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমটা প্ল্যানিং, দ্বিতীয়টা রাইটিং এবং তৃতীয়টা চেকিং, তিনটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমরা এভাবে যদি অর্গানাইজলি একটা অ্যাসে রাইটিং লিখতে পারি এই তিনটা ভাগ করে, তাহলে আমাদের আইএলটিএস অ্যাসে রাইটিং খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং খুবই লজিক্যাল হবে, এবং ওভারঅল এই ব্যাপারগুলো আমাদের ডিজায়ার স্কোর পেতে অনেক বেশি হেল্প করবে। সো থ্যাঙ্কস ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেকটা উপকৃত হবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো একটা পার্টিকুলার ব্যাপারে না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।